নমস্কার, আমাদের চ্যানেল ক্রপ রেমেডিতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। বোরো ধান চাষ করতে গিয়ে চাষি ভাইরা আগাছার নিয়ন্ত্রণ বা আগাছার নিড়ানি দিতে হয়রান হয়ে যান এবং এই আগাছা নিয়ন্ত্রণ করতে গিয়ে লোক লেবার শ্রমিক মজুরি দিতে প্রচুর টাকা তাদের খরচ হয়ে যায়। আজকের আপনাদেরকে আমরা সচেতন করাবো কিভাবে আপনারা এই আগাছার নিয়ন্ত্রণ করবেন। এমনিতেই আপনাদের বোরো ধানে আমন ধান অপেক্ষা বেশি খরচ হয়, তারপরে যদি এই নিড়ানির ব্যবস্থা করতে গিয়ে লোক লেবারের মজুরি দিতে গিয়ে যদি আরো একটু বেশি খরচ হয়ে যায়, তাহলে খরচটা অনেকটাই হয়ে যায়। আপনাদেরকে বলি যে পূর্ব পরিকল্পনা অনুযায়ী চাষ করবেন। সেই পূর্ব পরিকল্পনার একটা অন্যতম অঙ্গ হলো এই আগাছা নিয়ন্ত্রণ। আগাছা নিয়ন্ত্রণটা আপনারা কিভাবে করবেন, কি পদ্ধতিতে করবেন, কোথায় যাবেন, কাদের কাছে গেলে আপনি সুপরামর্শ পাবেন এবং কোন ওষুধটি আপনি প্রয়োগ করবেন যাতে আপনার আগাছার জন্য কোনো শ্রমিক বা মজুরি বা লোক লেবার ধরতে না হয় এবং খুব সহজেই ধান গাছের কোনো ক্ষতি না হয়ে আগাছা নিয়ন্ত্রণ করা যায়, এই নিয়ে আজকের আমাদের এই ভিডিও। আপনারা কি জানেন ফসলের যে ক্ষতি হয় সেই ক্ষতি শুধুমাত্র যে রোগের মাধ্যমে হয় তা নয়, বা শুধুমাত্র পোকার আক্রমণে যে ক্ষতি হয় তা নয়, আরেকটি ফসলের অন্যতম শস্য শত্রু হচ্ছে এই আগাছা। আগাছা যদি আপনারা নিয়ন্ত্রণ না করতে পারেন তাহলে আপনাদের ফসলের কিন্তু সাংঘাতিক ক্ষতি হয়। বিজ্ঞানীরা দেখিয়েছেন কিভাবে এই আগাছাই 30 থেকে 40% আপনাদের উৎপাদনকে ব্যাহত করে দিতে পারে, অর্থাৎ প্রোডাকশনটা কমিয়ে দিতে পারে। এবং ভাবলে অবাক হয়ে যাবেন, আপনি যে ফসল চাষ করেছেন, সে বোরো ধান বলুন বা অন্যান্য বলুন, চাষের জন্য যে মাটির যে খাদ্য উপাদান বা যা সার প্রয়োগ করছেন তার 40 থেকে 50% পর্যন্ত খাদ্য উপাদান এই আগাছারাই গ্রহণ করে নেয়, যার ফলে আপনার গাছ পেতে পারে না। এর ফলে কি হয়, আপনার গাছের গ্রোথ ভালো হয় না, গাছের বাড়বাড়ন্ত ভালো হয় না এবং ফলনটা অত্যন্ত কম হয়। শুধু তাই নয়, আগাছা জমিতে থাকলে আপনার যেমন রোগের প্রাদুর্ভাব বেশি হয়, আপনাদের পোকার আক্রমণও বেশি হয়। তাহলে এই বোরো ধান যারা চাষ করছেন, কিভাবে আপনারা এই বোরো ধানের আগাছা নিয়ন্ত্রণ করবেন জেনে নেব আমাদের এই ভিডিওর মধ্য দিয়ে। তার আগে আপনাদেরকে একটু এই আগাছা সম্পর্কে জানতে হবে, অর্থাৎ বোরো ধানের যে আগাছা কেমন ধরনের আগাছা। দেখুন, বোরো ধানের ক্ষেত্রে যে ধরনের আগাছা আমরা দেখি, প্রথমত আমরা দেখি মুথা জাতীয় আগাছা কিংবা ঘাস জাতীয় আগাছা, তার মধ্যে দূর্বা থেকে আরম্ভ করে অন্যান্য আরো ঘাস রয়েছে। এছাড়া চওড়া এবং সরু পাতা এই গোত্রের আগাছাও রয়েছে। ধানের ক্ষেত্রে আরো দুটি ধরনের আগাছা আমরা দেখতে পাওয়া যায়, সেটা হচ্ছে শ্যাওলা অথবা ঝাঁঝি বা রোসনা বলেন অনেকে। তবে এটার আক্রমণ আপনার বোরো ধান অপেক্ষা আমন ধানে বেশি হয়। তাই এই বিষয়ে এই বোরো ধানের জন্য যেহেতু আমরা এটা আলোচনা করছি, এই বিষয়টা এখন আমরা আলোকপাত করব না। এখন মূলত আপনাদের এই মুথা জাতীয় আগাছা, আপনাদের ঘাস জাতীয় আগাছা কিংবা চওড়া এবং সরু পাতা গোত্রের যত ধরনের আগাছা আছে, আপনাদের স্ক্রিনে আমরা দেখাচ্ছি, দেখুন এই ধরনের আগাছা বেশিরভাগই কিন্তু আমাদের বোরো ধান ক্ষেত্রকে আক্রমণ করে এবং আগাছার প্রাদুর্ভাব হয়। এর ফলে এরা কি করে, এই যে আপনি চাষটা করেছেন যে ফসলে, তার সাথে এদের কম্পিটিশন হয়। এই কম্পিটিশনের ফলে তারা যেমন খাদ্যর সঙ্গে, ফসলের খাদ্য এবং আগাছারা খাদ্য গ্রহণ করবে, এই খাদ্যর সঙ্গে তাদের এই কম্পিটিশন, রোদ, বায়ু, জল থেকে আরম্ভ করে যে খাদ্য উপাদান আপনারা প্রয়োগ করছেন, সার প্রয়োগ করছেন, তার সাথে কম্পিটিশন করে এরাও বাড়তে থাকে, যার ফলে আপনাদের ফলনটা কিন্তু অনেকটাই কমে যায়। তাই আমরা আজকে জেনে নেব কি পদ্ধতিতে এই বোরো ধানের আগাছাটা নিয়ন্ত্রণ করবেন। দেখুন, প্রথম এবং সবচেয়ে ভালো পদ্ধতি হচ্ছে, যখন আপনারা শেষ হালটি করছেন বোরো ধান চাষের জন্য এবং ভালো করে যখন মই দেবেন, সেই সময় আগাছাগুলো চোখে পড়লে ভালো করে তাদেরকে নিয়ে মাটির নিচে পুঁতে দেওয়া, অথবা যখন আপনারা রোয়া শুরু করবেন সেই রোয়ার সময় যদি আপনাদের আগাছা চোখে পড়ে, সেটাও মাটির গভীরে পুঁতে দেওয়া। এটা একটা সবচেয়ে ভালো পদ্ধতি। সবচেয়ে সহজ, সুবিধাজনক, খরচ কম হচ্ছে কি রাসায়নিক পদ্ধতিতে আপনাদের আগাছা নিয়ন্ত্রণ। রাসায়নিক পদ্ধতিতে আগাছা নিয়ন্ত্রণ করতে হলে
আপনাদেরকে কয়েকটা সতর্কতা অবশ্যই অবলম্বন করতে হবে। এই যে বোরো ধানের আগাছানাশক আপনারা প্রয়োগ করতে পারেন, সঠিক সময়ে এই আগাছানাশকগুলো ব্যবহার করতে হবে। সময়ের এদিক ওদিক তারতম্য হয়ে গেলে কিন্তু ভালো কাজ দেবে না। সুপারিশকৃত মাত্রা অর্থাৎ কতটা পরিমাণ লাগবে সেই যে মাত্রা বা ডোজ আগাছানাশকের, একদম সেই রকমই ডোজ আপনাদের ব্যবহার করতে হবে। ডোজ যদি কম হয়ে যায় তাহলে আপনাদের আগাছা নিয়ন্ত্রণ হবে না, এবং বেশি মাত্রায় যদি ডোজ হয়ে যায় বা মাত্রা হয়ে যায় তাহলে কিন্তু আপনাদের ফসলের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। আর আমরা বারবার বলেছি, আবারও বলছি, যে ফসলের জন্য যে ধরনের আগাছানাশক শুধুমাত্র সেগুলোই ব্যবহার করা বাঞ্ছনীয়, নচেত আপনাদের ফসলের সমূহ ক্ষতি হওয়ার সম্ভাবনা থেকে যায়। এবারে আসি বোরো ধানের রাসায়নিক যে আগাছানাশকগুলো রয়েছে সেটা সম্পর্কে। বোরো ধানের ক্ষেত্রে আপনারা সিলেক্টিভ যে আগাছানাশকগুলো রয়েছে সেগুলোই ব্যবহার করবেন। আমি এখানে আপনাদেরকে দুটি আগাছানাশকের কথা বলবো যা আমাদের বোরো ধানের ক্ষেত্রে অত্যন্ত নিরাপদ, এবং এতে কোনো গাছের ক্ষতি হয় না, ধান গাছের কোনো ক্ষতি হয় না, মাটিরও ক্ষতি হয় না। এইটা নিয়ে সেই দুটোর মধ্যে আপনারা যে কোনো একটি আগাছানাশক যদি ব্যবহার করেন তাহলে দেখবেন আপনাদের খরচটা অনেক কমে যাবে এবং আগাছা আর ধান খেতে জন্মাবে না। এবার আসি, এই যে আগাছানাশক ব্যবহার করবেন এক্ষেত্রে আপনাদের আবার দুটো জিনিস অত্যন্ত মাথায় রাখতে হবে। একটা, কৃষি বিজ্ঞানীরা দু ধরনের আগাছানাশক আবিষ্কার করেছেন ধানের ক্ষেত্রে। একটি হচ্ছে বলা হয় এগ্রিকালচার টার্মে যে প্রি এমার্জেন্স, আর একটি পোস্ট এমার্জেন্স। আগাছা জন্মানোর পূর্বে আপনাদের যে আগাছানাশক ব্যবহার তাকে বলা হয় প্রি এমার্জেন্স সিলেক্টিভ হার্বিসাইডস, আর যেসব আগাছা জন্মানোর পরে আগাছানাশকগুলো আমরা ব্যবহার করব সেই সব আগাছানাশককে আমরা বলবো পোস্ট এমার্জেন্স সিলেক্টিভ হার্বিসাইডস। এই প্রত্যেকটা ভাগ থেকে একটি প্রি এমার্জেন্স এবং একটি পোস্ট এমার্জেন্স সিলেক্টিভ হার্বিসাইড, যেটা এই ধানের ক্ষেত্রে অত্যন্ত কার্যকরী, আমি দুটি এরকম হার্বিসাইডের কথা আপনাদের আজকের আলোচনা করব। প্রথমে আসি প্রি এমার্জেন্স, অর্থাৎ আগাছা জন্মানোর আগে যে আগাছানাশক প্রয়োগ করবেন ধানের ক্ষেতে, বোরো ধানের ক্ষেতে, এই ওষুধটি নাম প্রেটিলাক্লোর 50% ইসি। এর ডোজের মাত্রা হলো আপনারা 150 থেকে 160 মিলি প্রতি বিঘার জন্য ব্যবহার করতে পারেন, অথবা 50 ml প্রতি 15 লিটার ব্যারেলে। 1 বিঘেতে আপনারা এই 15 লিটারের 3 গ্রাম ব্যবহার করবেন, তাহলেই আপনাদের হবে। এই আগাছানাশকটি গাছের কোনো ক্ষতি করে না, বোরো ধানের ক্ষেত্রে অত্যন্ত, ধান গাছের ক্ষেত্রে নিরাপদ একটি ওষুধ, এবং এর কোনো ফটোটক্সিক সাইড ইফেক্ট নেই। তার মানে এটি ওই গাছের কোনো ক্ষতি করবে না, এবং কোনো রিসিডুয়াল সাইড ইফেক্ট, অর্থাৎ তারপরে ওই ক্ষেত্রে যদি অন্য কোনো ফসল চাষ করেন সেক্ষেত্রে এর কোনো প্রভাব পড়ে না, বা এটা কোনো ক্ষতি করে না, মাটিরও কোনো ক্ষতি করে না। এবারে আপনাদের জানিয়ে দিই এর ব্যবহারটা সম্পর্কে, কিভাবে আপনি প্রয়োগ করবেন। প্রথমত, আপনাকে যে নির্দিষ্ট ডোজের মাত্রা বললাম সেই অনুযায়ী নিতে হবে। দ্বিতীয়ত, সবচেয়ে বড় কথা, আপনার এটি বোরো ধান রোয়ার 3 থেকে 4 দিনের মধ্যে এই আগাছানাশকটি আপনার বোরো ধানের ক্ষেতে প্রয়োগ করতে হবে। বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মাথায় রাখবেন। 3 নম্বর, আপনি যখন এটি আপনার ধান ক্ষেতে প্রয়োগ করবেন সে সময় অবশ্যই ভাবে 2 থেকে 3 সেন্টিমিটার উচ্চতায় আপনার ক্ষেতে জল রাখবেন, তারপরে এটি ব্যবহার করবেন, এবং কমপক্ষে 10 দিন কিন্তু জলটি জমিয়ে রাখতে হবে। এই ওষুধটি দুভাবে আপনি প্রয়োগ করতে পারেন, স্প্রে করতে পারেন, ছিটিয়ে দিতে পারেন। স্প্রের ক্ষেত্রে আমি বলে দিলাম যে 50 ml প্রতি 15 লিটার ব্যারেলে এরকম 3 ব্যারেল 1 বিঘার জন্য ব্যবহার করবেন, এবং এটা আপনারা স্প্রে করবেন। এখন প্রচন্ড কুয়াশা সকালে, সেই সময় স্প্রে করবেন না,
কেউ যদি ছিটিয়ে ব্যবহার করতে চান, নিয়মগুলো প্রত্যেকের ক্ষেত্রে একই। ছিটিয়ে যখন প্রয়োগ করবেন, আপনারা বালির মধ্যে সাথে মিশিয়ে ছিটিয়ে প্রয়োগ করতে পারেন। বিঘা প্রতি 7-8 কেজি বালির সঙ্গে আপনারা এই 150 থেকে 160 ml এই ওষুধটি মিশিয়ে ছিটিয়ে দিতে পারেন। তাহলে দেখবেন আপনাদের আর কোনো নিড়ানির প্রয়োজন হচ্ছে না, আর কোনো আপনার লোক লেবার এর জন্য ধরার প্রয়োজন হচ্ছে না, আর আপনার এটা লং ডিউরেশনের কাজ করে। এবারে আসি আপনাদের আরেকটি আগাছানাশকের কথায়। সেইটার ধরনটা হচ্ছে পোস্ট এমার্জেন্ট সিলেক্টিভ হার্বিসাইড, অর্থাৎ আগাছা বেরোনোর পরে কিন্তু এই আগাছানাশকটি আপনাকে প্রয়োগ করতে হবে। ওষুধটির নাম আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, বিস পাইরিবাক্স সোডিয়াম 10% SC। এর ডোজটা কেমন? এর ডোজটি আপনার 30 থেকে 40 ml প্রতি বিঘার জন্য, এবং আপনারা যদি এটা শুধুমাত্র স্প্রে করবেন, আর স্প্রে করার ক্ষেত্রে আপনারা 15 লিটার ব্যারেলে 10 ml দেবেন, দিয়ে 1 বিঘের জন্য 3 ব্যারেল বা 3 ড্রাম জল ব্যবহার করবেন। এই ওষুধটিও একই রকম ভাবে ধানের ক্ষেত্রে অত্যন্ত নিরাপদ। সব ধরনের ধানের আগাছা নাশ হয়ে যায়, আগাছা বের হয়, আগাছা বিনষ্ট করে যায়। আপনি এটা যখন স্প্রে করবেন তখন অবশ্যই আপনার আগাছাকে বড় হতে হবে, অর্থাৎ রোয়ার 10 থেকে 15 দিন কিংবা 20 দিন, কারো ক্ষেত্রে 10 দিন, কারো ক্ষেত্রে 15 দিন, কারো ক্ষেত্রে 20 দিনের মধ্যে কিন্তু ওই আগাছাগুলো 3 থেকে 4 পাতা হয়ে যায়। যখন আপনার আগাছা 3 থেকে 4 পাতা হয়ে যাবে তখনই আপনাকে এই ওষুধটি প্রয়োগ করতে হবে। তার আগে এর কোনো প্রয়োগ করলে কোনো কার্যকারিতা থাকবে না, এটা ভালো করে মাথায় রাখবেন। দ্বিতীয় কথা, যখন আপনি এই আগাছানাশকটি স্প্রে করবেন তখন ক্ষেতের সম্পূর্ণ জলটি বের করে দেবেন। নজলটা একটু নিচু করে লুজ করে ভালো করে স্প্রে করে দেবেন। আর অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার হলো, এই যে আপনি জল বের করে দেওয়ার পর স্প্রে করে দিলেন, তারপরে আপনাকে 2-3 দিন কোনোভাবেই মাঠে জল ঢোকাবেন না। 2 থেকে 3 দিন পরে মাঠে জল ঢোকাবেন, এবং জলটি কমপক্ষে যেন 10 দিন 3 থেকে 4 সেন্টিমিটার উচ্চতায় আপনার গাছের গোড়ায় জলটা জমে থাকে। তাহলে দেখবেন সমস্ত আগাছাগুলো মারা গেছে এবং আপনার ধানের কোনো ক্ষতি হয়নি, ধানের গ্রোথও ঠিক আছে। এই যে ধান রোয়ার পরে আপনাদের যে আগাছা নাশক ব্যবহার কথা বলছি, আপনারা একদম ঘাবড়াবেন না, ভয় পাবেন না। ধান গাছের কোনো ক্ষতি করে না। কৃষি বিজ্ঞানীরা সেইভাবেই এটা আবিষ্কার করেছেন এবং তার প্রয়োগ চলে আসছে। অনেক পরীক্ষা নিরীক্ষার পরে এটা পশ্চিমবঙ্গ সরকার বিভিন্ন কৃষি দপ্তরেও এটা পাঠিয়ে থাকে, যাতে আপনাদের মধ্যে সচেতনতা বাড়ানো এবং আপনাদের মধ্যে এটা বিতরণের জন্য। আপনাদের নিকটবর্তী কৃষি অফিসে যেতে পারেন, সেখানে যোগাযোগ করতে পারেন। সেখানে আপনারা এটা একদমই বিনা পয়সায় 2-4টে স্যাম্পল কপি পেয়ে যেতে পারেন। একদম চোখ বন্ধ করে আপনারা ভরসা রাখতে পারেন। কৃষি বিজ্ঞানীদের প্রতি ভরসা রাখুন, কৃষি দপ্তরের প্রতি ভরসা রাখুন। দেখবেন আপনাদের খরচটা অনেক কমে যাবে এবং আপনারা অনেক উপকৃত হবেন। এই প্রচেষ্টা আপনাদের যদি কাজে লেগে থাকে তাহলে আপনারা আপনাদের নিজেরা সচেতন হন, পাশাপাশি চাষি বন্ধু কৃষক ভাইদের সচেতন করুন এবং আমাদের চ্যানেলটি ছড়িয়ে দিন। এটুকুই। ভালো থাকবেন, পূর্ব পরিকল্পনা অনুযায়ী চাষ করুন, দেখবেন আপনার খরচটা অনেক কমে যাবে। ধন্যবাদ।